ওই বিপদ, এই বিপদ। ওই বিপদ, এই বিপদ এই এখন একটা ছোট্ট একটা কথা বলবো ইস্ট বেঙ্গল সংক্রান্ত। তার কারণ অনেক সময় মানুষ যখন বিপদে পড়ে, তখন মানুষ এটা খেয়াল করে না যে তার বিপদ থেকে নিষ্কৃতির উপায় হয়তো তার হাতের সামনেই রয়েছে। কিন্তু সে হয়তো দূরে কোথাও দেখার চেষ্টা করছে। এই অডিওটা করার পরিকল্পনাটা এলো একটা কমেন্ট থেকে, মানে ইউটিউবে যেখানে আমি আপলোড করছি এই ভিডিওগুলো বা অডিওগুলো রাদার, সেখানে দেখলাম এক ইস্টবেঙ্গল ফ্যান একটা কমেন্ট লিখেছে, সেটা আমি কোট করছি। ভদ্রলোক কী লিখেছে? ভদ্রলোক লিখেছেন যে, দাদা, এই রকম কর্মকর্তা থাকলে ইস্টবেঙ্গলে ভালো কিছু হবে না। আরপিএসজি প্রথমে আমাদের কাছে এসেছিল, কিন্তু এই ফালতু কর্মকর্তাগুলো হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিল। এরা থাকলে ইস্টবেঙ্গল সাপোর্টারদের কষ্টই পেতে হবে। আনকোট। মানে কেউ একজন এরকম একটা লিখেছেন। তো এই ব্যাপারে একটু পরিষ্কার কিছু আলোচনা করতে চাই। এই বিপদ, সেই বিপদ কেন বলছি? আমরা যখন কারোর নিন্দে করি তখন, বা কারোর প্রশংসা করি, প্রথমেই ধরে নিই এই ব্যক্তিরই সব কাজই প্রশংসাযোগ্য বা এই ব্যক্তির সব কাজই নিন্দনীয়। তো আমি আমার বেশ কিছু আগের অডিওতে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের যে দল গঠনের পরিকল্পনা নিয়ে, যার চূড়ান্ত একটা পরিকল্পনাহীনতা রয়েছে, একটা মেধার অভাব রয়েছে, সেই নিয়ে অডিও প্রকাশ করেছি। তার মানে এই নয় কিন্তু যে ব্যক্তিরা বা এই ব্যক্তি যাদের আপনি ধরুন, তাদের প্রতিটা কাজই খারাপ, মানে তারা বেসিক্যালি মানুষ হিসেবে খারাপ, তারা যাই করবে সেটাই খারাপ। আমি আগেও যেখানে আমি টুইটারে লেখালেখি করি, আমি বা বেশ কিছু সতীর্থ ফ্যান, আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছি পূর্বে, যে যেইভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে রক্ষা করেছে আগ্রাসনের হাত থেকে, সেইটা কিন্তু ভীষণই তারিফযোগ্য। সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার ক্লাবকে রক্ষা করেছে এরা আগ্রাসনের হাত থেকে, ওই কিছু মানে অতি ধূর্ত, অতি লোভী কিছু ব্যবসায়ীর হাত থেকে। প্রশ্নটা হচ্ছে বা সমস্যা হচ্ছে তার পরবর্তীকালে সে কি করছে। যেমন ধরুন, আপনার দেশ পরাধীন, তো আপনার ধাপে ধাপে আপনার দেশকে স্বাধীন করতে হবে। তারপরের ধাপ, আপনার দেশকে উন্নত করতে হবে। তো প্রত্যেকটা মানে এরা এই ক্লাব কর্তারা, নিতু বা এরা ক্লাবকে বাঁচিয়েছে এই চূড়ান্ত আগ্রাসনের হাত থেকে। কিন্তু এর পরের ধাপে কি করতে হবে সেটা তারা একটু ঘেটে গেছে। তার কারণ সময়টা অনেকটা বদলে গেছে। কোনো কিছু অসম্ভব নয়, কিন্তু একটু মাথাটা খাটাতে হয়। যেমন আমি একদম চূড়ান্ত উদাহরণই দিচ্ছি কিভাবে সমস্যা সমাধান করতে হয়। এইটা আশা করি আপনাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগবে। একটা বোধহয় সুপারম্যান সিরিজ বা স্পাইডারম্যান সিরিজ, আমার মনে পড়ছে না, সেখানে একটা কমন ডায়লগ আছে। ডায়লগটা এক্স্যাক্ট আমি মনে করতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনার কাছে যদি একটা বড় প্রবলেম থাকে, বড় সমস্যা, সেটাকে আপনাকে প্রথমে ছোট ছোট ভাগে ওগুলোকে খণ্ডন মানে করতে হবে, মানে দ্বিখণ্ডিত করতে হবে, বা খণ্ডিত, ভুলভাল বাংলা বলছি, এগুলো ভাগ করতে হবে। ইউ হ্যাভ টু স্প্লিট আ বিগার প্রবলেম ইন্টু স্মলার প্রবলেমস। এবং সেই সমস্যাগুলো সমাধান করার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি একটা নতুন সমস্যা তৈরি করছেন কি না। গত বছর কি হয়েছিল, স্টিফেন যখন ছিল, স্টিফেন কনস্ট্যান্টাইন, তখন আমাদের লেফট উইং হাফটা বেশ ভালো ছিল, মহেশ খেলছিল। এবার ইস্টবেঙ্গল কর্মকর্তারা কী করলো, এবং রাইট উইংয়ে একটু প্রবলেম ছিল। রাইট উইংয়ে আপনি সুহেরকে নামাচ্ছিলেন, কখনো একে তাকে আনিকেত, খুব একটা ক্লিক করছিল না। তো আমার একটা প্রবলেম ছিল, রাইট উইং হাফটা ভালো ছিল না। তো ইস্টবেঙ্গল কর্মকর্তারা কী করলো, দুম করে নান্দাকে তুলে আনলো। যেহেতু নান্দা ফ্রি এজেন্ট, প্রচুর পয়সা দিয়ে নান্দাকে তুলে আনলো। তুলে আনার ফলে কি হলো, একটা চাপ তৈরি হয়ে গেল, মানে টেকনিক্যাল ম্যানেজমেন্টের ওপর বা সবার ওপর, যে আমার কাছে মহেশ নান্দা দুজনই আছে, আমাকে দুজনকেই খেলাতে হবে। এবং এই যে একটা নতুন সমস্যা তৈরি হলো, এটা সমাধান কোয়াদ্রার জানে না,
এবং তার ফলস্বরূপ কী হলো, মহেশ নন্দা দুজনেরই খেলা পড়ে গেল। আপনার মানে রাইট উইংয়ের সমস্যা তো মিটলই না, উল্টে লেফট উইংয়েও সমস্যা তৈরি হয়ে গেল। মানে একটা প্রবলেম ছিল, সেটার ভুলভাল সমাধান করতে গিয়ে আপনি দুটো প্রবলেম তৈরি করে ফেললেন। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, যে পাওয়া যাচ্ছে বলে তুলে আনলাম, এনে একটা প্রবলেম তৈরি করে দিলাম। মানে আপনি ধরুন আপনার পেটে খাবার রয়েছে, এবার একটু বিশ্রাম দরকার, আপনার পকেটে পয়সা আছে, কেউ হয়তো সস্তায় কিছু খাবার বিক্রি করছে, আপনি দুম করে খেয়ে দিয়ে ওটা নিয়ে বদহজম করে তারপর হসপিটালে ছুটবেন। তো এদের অনেকটা সেরকমই কাণ্ড কারখানা, এবং এটা কিন্তু অতীতে বহুবার করেছে নিতুরা। এই টেকনিক্যাল ব্লান্ডার, এই থিঙ্কিংয়ে ব্লান্ডার, চিন্তাভাবনায় ব্লান্ডার, এই যে বলে না যে আমরা ভাগ্যের জোরে পাইনি আই লিগ, ন্যাশনাল লিগ, ঠিক আছে, মানুষ কতবার দুর্ভাগ্যের জন্য পায় না একটা জিনিস। একটা বহু পুরনো একটা গল্প আছে, গল্পই যে একজন একজন একটা দেশের রাষ্ট্রপ্রধানকে নিধন করতে চায়, তো করতে গিয়ে পারেনি, ব্যর্থ হয়েছে। তখন সে বলছে, তোমাকে কিন্তু, মানে সেই রাষ্ট্রপ্রধানকে বলছে, আপনাকে কিন্তু প্রত্যেকবার লাকি হতে হবে, আমাকে একবার ভাগ্যবান হলেই চলবে, মানে আই নিড টু বি লাকি ওয়ান্স, আপনাকে প্রত্যেকবার লাকি হতে হবে। তো ইস্টবেঙ্গল কেন প্রত্যেকবার আনলাকি ছিল, একবারও কেন লাক ক্লিক করলো না? সেই অর্থে তার একটাই কারণ, প্রত্যেকবার এই নিতুরা পরিকল্পনাহীন টিম তৈরি করেছে। বাজেট কম ছিল সেটা ঘটনা, তার মধ্যে সেটা তো সমগ্র দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। বাকি যেসব ফুটবল ক্লাব ছিল তাদের বাজেট আরও খারাপ ছিল তখন। ডেম্পোর একটু ভালো ছিল, মাহিন্দ্রার কিছুদিন ভালো ছিল, কিন্তু এই যে ইস্টবেঙ্গল বছরের পর বছর ন্যাশনাল লিগটা পায়নি, তার একটাই কারণ, মানে পরিকল্পনাহীন টিম তৈরি করা। মানে ভালো নাম্বার 9 নিতই না, তার বদলে সেই টাকা দিয়ে একগাদা উইং হাফ নিত। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেমন ধরুন আমাদের সিডিএমে সৌভিক ভালো খেলছে, কিন্তু ঘটনা কি হচ্ছে, ও কার্ড খেলে, ও মোটামুটি কার্ড খায়, নিয়মিত কার্ড খায়। তো আইএসএলে 4টে কার্ড খেলে তো একটা ম্যাচ সাসপেন্ডেড থাকে, তখন একটা প্রবলেম হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা মেটানোর উপায় কি? আপনি যদি ধরুন একটা সুপারস্টার সিডিএমকে নিয়ে আসেন, তাহলে কিন্তু ওই নান্দা মায়েশের যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা তৈরি হয়ে যাবে। মানে সৌভিক বসে থাকবে, বসে বসে ও খেলাও ভুলে যাবে, এরকম একটা কিছু একটা তৈরি হবে। তা বলে কি আপনি বলবেন যে আমি কি তাহলে কি একাধিক ভালো প্লেয়ার রাখবো না? রিয়েল মাদ্রিদ রাখছে, সুপার জায়েন্ট রাখছে, মোহনবাগান সুপার জায়েন্ট, আমরা কেন পারবো না? না, পারবো, কিন্তু সেই বিলাসিতা কি আমাদের এই মুহূর্তে আছে? মানে আমাদের যেখানে একাধিক পজিশনে প্লেয়ার নেই, ভালো প্লেয়ার নেই, একটা ভালো স্ট্রাইকার নেই, ভালো বিদেশি, অন্তত 6টা ভালো বিদেশি দরকার আইএসএলে ভালো কিছু করার জন্য, সেগুলো যখন নেই, তখন এই সিডিএমের পেছনে একগাদা টাকা খরচ করা, এগুলো কিন্তু একটু মুশকিল। তো আইডিয়ালি যেটা করণীয় সেটা হচ্ছে, প্রতিভাবান কিছু সিডিএমকে নিন, ভালো দেখেন, এবং তাদেরকে গ্রুম করা থাকে। এবার এখানেও প্রবলেম করে রেখে দিচ্ছি ইস্টবেঙ্গল কর্মকর্তারা। এই কুয়াদ্রাতকে এনেছে, আমি তো বারবার বলি যে কুয়াদ্রাতের ডেভেলপমেন্ট বা সিনিয়র টিমের হেড কোচ হিসেবে শূন্য অভিজ্ঞতা দেশের বাইরে। ও শুধু, ওর বয়স 55, কিন্তু কম নয় কোচ হিসেবে, কিন্তু ইন্ডিয়ার বাইরেও কোনোদিন কাজের সুযোগ পায়নি, ওকে কেউ সুযোগ দেয়নি। এই যে এখন টিম তৈরি হচ্ছে, এখানেও একটা প্রবলেম, কেননা গোটা কোচিং ক্যারিয়ারে মাত্র 2বার কুয়াদ্রাত টিম তৈরির সুযোগ পেয়েছিল। কেননা ও ছিল আপনার বেঙ্গালুরুতে 2.5টা মরশুম। তো প্রথম মরশুমে তো সুযোগ পায়নি, তার কারণ প্রথম মরশুমে আলবার্টো রোকা ছিল হেড কোচ। একদম সব কিছু তৈরি হয়ে যাওয়ার সিজনের শুরুর মুখে আলবার্ট রোকা চলে গেলেন বার্সেলোনা একটা কাজ নিয়ে। তো সেই টিমটা কিন্তু আলবার্ট রোকা তৈরি করেছিল। তার পরবর্তী দুটো মরশুমে অল্প বিস্তর তাতে ফাইন টিউনিং করতে হয়েছিল, কারণ ওটা একটা সেট টিম ছিল। তা গোটা কোচিং ক্যারিয়ারে তার মধ্যে দেখা যাচ্ছে শুধু 2টো মরশুম কুয়াদ্রাত টিম তৈরির সুযোগ পেয়েছিল, আর শূন্য থেকে টিম তৈরি একবারও নয়। কেন
ওর ফুটবল কোচিং ক্যারিয়ারে তো সর্বসকলে 2টো মরশুমেও সুযোগ পেয়েছিল বেঙ্গালুরুতে টিম তৈরিতে, এবং ওটা তো একটা সেট টিম ছিল। অ্যালবার্ট রোকা একটা সেট টিম তৈরি করে রেখেছিল। তো একটা সেট টিম, ধরুন একটা সুপার জায়েন্টে ধরুন যেই কোচ হবে, ধরুন হাবাস শুনছি থাকবে না অসুস্থতার কারণে, শারীরিক অসুস্থতা, তো নতুন যে কোচ আসবে সে কটা পজিশনে চেঞ্জ করবে, একটা বা দুটো, শূন্য থেকে তো নয়। তো একই অবস্থা তো বেঙ্গালুরুর ছিল। অ্যালবার্ট রোকা তো একটা সেট টিম তৈরি করে দিয়ে চলে গিয়েছিল। তো পরের 2টো মরশুমে অল্প বিস্তর তাতে চেঞ্জ করতে হয়েছিল কুয়াদ্রাতকে। তো এইটা কিন্তু একটা কুয়াদ্রাতের একটা সমস্যা, যে ওর কিন্তু কোনো অভিজ্ঞতাই নেই। তো এই ব্যাপারগুলোতে একটুখানি কি করণীয় তাহলে? একটা তো করা যেতেই পারে, যেহেতু ধরুন কোয়াদ্রাতকে তো রেখে দেওয়া হয়েছে, তো একজন টেকনিক্যাল কোনো একটা ব্যক্তিকে হায়ার করুক কোচ, যে টেকনিক্যালি স্কিল ডেভেলপ করতে পারে প্লেয়ারদেরকে। এই ধরুন অনেকেই বলছে অ্যালেক্সাজিকে নেওয়া হবে। প্রবলেম হচ্ছে এই ছেলেগুলো কেউ তৈরি নয়। আপনার আলেক্সাজি বলুন বা যেই বলুন, আলেক্সাজি খেলা যদি আপনি একটুখানি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন অনেকটা জোশের বদলে খেলে, অ্যাড্রিনালিন রাশ, মানে ছুটে যায়, লাফায়, এই সেই করে। অনেকটা শিক্ষার অভাব আছে। এবার ওকে শিক্ষাদানটা করবে কে? কুয়াদ্রাত তো পারে না। শুধু পারে না যে ওর মধ্যে সদিচ্ছাও নেই, সুযোগ পেলে বাড়িতে ছুটে চলে যায়। এই যে ধরুন এই মুহূর্তে RFDL হচ্ছে, তো কুয়াদ্রাত তো কলকাতায় থাকতে পারতো, থেকে আপনার সায়ন, মোহিত, শ্যামল এদের ট্রেনিং দিতে পারতো। কেননা শ্যামল, সায়ন এরা তো সদ্য ঢুকেছে সিনিয়র স্কোয়াডে, আগামী বছরও থাকবে। তো এই ফাঁকার সময়টা ওদের ট্রেনিং দিতে পারতো, কিন্তু না, উনি দেশে চলে গেছেন। যে গোলকিপার কোচ, তিনিও দেশে চলে গেছেন। আপনার যে গৌরব সাউথ, সেটা বেশ ভালো, চেহারা ভালো, আইডিয়ালি হয়তো থার্ড গোলকিপার হিসেবে ওকে নেওয়া যেতেই পারে আইএসএল স্কোয়াডে। কিন্তু ও ধরুন যে লো বল আসে ওর সামনে, যদি ড্রপ করে বলটা, আর সারফেস যদি ভালো না হয়, ওর একটু প্রবলেম হয়। তো সেগুলো শুধরানোর বিভিন্ন টেকনিক আছে, ট্রেনিং আছে। তো সেগুলোতে আইডিয়ালি আপনার যে হেড কোচ, সে দেখিয়ে দিতেই পারে। না, সেও চলে গেছে, মানে ম্যাক্সিমাম টাইম এরা স্পেনেই থাকে। জানি না স্প্যানিশ সরকার কী করে এগুলো অ্যালাউ করছে। মানে এবার থেকে স্প্যানিশ সরকারের উচিত ওদের ট্যাক্স নেওয়া, লোকাল ট্যাক্স। কেন ওরা তো স্পেনেই বেশিরভাগ টাইম থাকছে দেখছি। জানি না, বছরে বেশিরভাগ টাইমটা ওরা আসলে স্পেনেই থাকে, কলকাতায় কম থাকে বা ইন্ডিয়ায় কম থাকে। তো যেটা বলছিলাম যে এই ধরনের তো সব কোচ, তো ইস্টবেঙ্গল যেটা করতেই পারে সেটা হচ্ছে যে কিছু ভালো টেকনিক্যাল কোচ হায়ার করতে পারে, যাদের ধরুন ডেভেলপমেন্টে এক্সপিরিয়েন্স আছে, এবং তাদেরকে বলে দিতে পারে যে তুমি এই ধরনের প্লেয়ারদেরকে ডেভেলপ করো বা গ্রুম করো। মানে আপনার সিনিয়র স্কোয়াডের ছেলেও বলুন বা রিজার্ভ স্কোয়াডের ছেলেদেরও। এই শ্যামলকে তো আপনি তুলে দিলেন, সায়নকে তুলে দিলেন, কিন্তু এদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা হবে কি করে? কাউকে তো দেখিয়ে দিতে হবে, একটা কোচকে তো স্পেসিফিক্যালি আপনার প্লেয়ার ডেভেলপমেন্ট একটা করে ফাইল রাখতে হবে, যে ধরুন এটা শ্যামল, এর বর্তমান অবস্থা এরকম, একে 1 বছর বাদে এই জায়গায় যেতে হবে, তার জন্য এই ট্রেনিং করতে হবে, এইভাবে ওকে ইভ্যালুয়েট করতে হবে। অ্যাকর্ডিংলি সায়নের জন্য বা প্রত্যেকের জন্য, আপনার তন্ময়ের জন্য, ধরুন আপনি সিডিএম করে মরছেন, কিন্তু তন্ময়কে আপনি যদি ঠিকঠাক করে ডেভেলপ করতে পারেন, ওই হয়তো আপনার ব্যাকআপ হয়ে গেল সৌভিকের। এই যে আপনার মহিতোষ, ওকে তো লাস্ট ম্যাচে নামানো হলো, মিনিট 20-22 খেললো, বেশ ভালোই খেললো ওই সময়টা। ওকে আপনি যদি সিস্টেমেটিক্যালি ডেভেলপ করতে পারেন, ট্রেনিং দিতে পারেন, কোচিং দিতে পারেন, তাহলে ওই তো আপনার ব্যাকআপ হিসেবে কাজ করবে অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডিও। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার মাথায় রয়েছে। এই যে পরিকল্পনা, এটা আপনি করতেই পারেন, এর জন্য আপনার ওই RPSGর টাকা বা এগুলো লাগে না, ওই মেধাটা আপনার লাগে। এবং আপনার এইভাবে ভাবলে চলবে না যে আগে দেখতেন নিতু মাঝে মধ্যেই বলতো যে কেউ আমাদের ক্লাবে শুক্রবার এসে তো কোনো চিঠি জমা দিচ্ছে না, কোনো ফিডব্যাক চিঠি জমা দিচ্ছে না। ভাই, দায়টা তোমারও। মানে তুমি জাহাঙ্গীর হয়ে যাও, জাহাঙ্গীর একটা ধর্মঘণ্টা ছিল, আপনি একটা, এটা সত্যিকার একটা ঘটনা, আপনার ইতিহাসে, বিভিন্ন ইতিহাসের বইতেও আছে।
স্কুলের বইতে নাও থাকতে পারে, কিন্তু এই ইতিহাসে যে বিভিন্ন এস্টাবলিশড বই আছে তাতে আছে। জাহাঙ্গীর একটা ধর্মঘণ্টার ব্যবস্থা করেছিল। ঘণ্টাটা ওর রাজপ্রাসাদে বাঁধা থাকতো, আর ঘণ্টার একটা দড়ি থাকতো মার্কেট প্লেস বা বাজারে। জাহাঙ্গীর বলে দিয়েছিল যে কারো কোনো সমস্যা হলে এই দড়িটা ধরে টানবে, ঘণ্টা বাজবে। ওই অনেকটা ওই দিদিকে বলো দাদাকে বলো টাইপ, মানে রাজাকে বলো টাইপ। দিদিকে বলো তো ফোন টোন প্রচুর এসছে, হ্যাঁ, কিন্তু এই রাজাকে বলো বা ঘন্টা বাজাও, একদিনও জন্য কেউ ঘন্টা বাজায়নি। তার মানে ধরে নিতে হবে মানে জাহাঙ্গীরের সাম্রাজ্যে সবাই খুব সুখী ছিল, সাধারণ মানুষের কোনো সমস্যা ছিল না যে একদিনের জন্য ঘন্টাটা কেউ বাজায়নি। তো আপনাকে কিন্তু ফিডব্যাকটা বাজার থেকে নিতে হবে, মানে কান পেতে নিতে হবে, বিভিন্ন এস্টাবলিশড মিডিয়া থেকে নিতে হবে। এমন নয় যে আপনার বাড়িতে এসে কেউ ফিডব্যাক দিলে আপনি শুধু সেটা নেবেন। মানে আপনি কি দারুণ রয়েছেন, মানে আপনি কি একদম মানে সাফল্যের চূড়ান্ত শিখায় রয়েছেন যে আপনার মধ্যে এতটা বিলাসিতা, যেটা নিতু বলে কেউ তো এলো না, কেউ এসে ফিডব্যাক দিল না। এই এত লোক, এই যে আমি ধরুন এই অডিওটা করছি, বা আপনি ধরুন কমেন্টে লিখছেন, বা আপনি ধরুন টুইটারে লিখছেন, ফেসবুকে লিখছেন, প্রত্যেকটা তো ফিডব্যাক। গালমন্দ বাদ দিয়ে সবাই তো গালমন্দ দিচ্ছে না, আমি তো গালমন্দ দিচ্ছি না, আমি তো ভেরি স্পেসিফিক কিছু অভিযোগ করছি। সো দিস ইটসেলফ ইজ আ ফিডব্যাক। আমি যে ফিল্ডে কাজ করি, বিভিন্ন দেশে কাজ করতে হয়েছে, এখনও করছি বিভিন্ন কোম্পানিতে বা ক্লায়েন্টের হয়ে। এরকম কিন্তু মানে পলিসির মধ্যেই থাকে, মানে বিভিন্ন যে রেগুলেশন থাকে, ইন্টারন্যাশনাল রেগুলেশন বা কোম্পানি পলিসি, যে তুমি ধরো ফ্লাই করছো, ধরুন আমি কলকাতায় ফ্লাই করে যাচ্ছি, যেরকম যেতে হয় মাঝে মধ্যে। এবার ধরুন ফ্লাইটে আমার পাশে বসে থাকা একটা ব্যক্তির সাথে কথা হচ্ছে হয়তো কোনো ব্যাপারে, কথায় কথা সে হয়তো জানলো আমি একটা পার্টিকুলার কোম্পানির সাথে যুক্ত, তাদের কাজ করছি। তো সে হয়তো বললো যে আপনাদের কোম্পানি এই প্রোডাক্টটা আমি ব্যবহার করছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে তাতে। আমার কিন্তু দায় যে প্লেন থেকে নামার 1 ঘন্টার মধ্যে সেটা রিপোর্ট করা, মানে সেই ব্যক্তির নামধাম জোগাড় করে অন্তত একটা ফাইল করা, একটা কমপ্লেন ফাইল করা, যে অমুক দিন অমুক স্থানে, মানে ফ্লাইটে অমুক ব্যক্তি তার এই তার নামধাম, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তিনি একটা কমপ্লেন করেছে একটা প্রোডাক্ট নিয়ে। এবার তারপর বাকি কাজ আমার, সেখানে কাজ মোটামুটি শেষ হয়ে গেল, কিন্তু কমপ্লেনটা ফাইল করা কিন্তু আমার কাজ। তো অ্যাকর্ডিংলি আমি ধরুন যেই চ্যাট ফোরামে লেখালেখি করি, সেখানে প্রচুর লোকের আনাগোনা আছে, মানে একমাত্র যারা গালমন্দ করে তাদের আমি ব্লক করে দিই পার্মানেন্টলি। কিন্তু ইস্টবেঙ্গলের কর্মকর্তা বলুন, ইনভেস্টারের লোকজন, বিভিন্ন লোকজন কিন্তু ফলো করে অ্যাক্টিভলি বা প্যাসিভলি, মানে অনেকে ডাইরেক্ট ফলোয়ার রয়েছে টুইটারে, অনেকের ফলোয়ার না হলেও তারা এগুলো দেখে। তো এই যে কন্টেন্টগুলো বলা হচ্ছে, দিস ইটসেলফ ইজ এ ডকুমেন্টেড ফিডব্যাক। মানে এইটা কি আমাকে মানে ইউরোপ থেকে ইন্ডিয়া ফ্লাই করে শুক্রবার গিয়ে একটা কাগজে লিখে জমা দিতে হবে? মানে দায়টা তো শুধু ফ্যানদের নয়, দায়টা কর্মকর্তাদেরও, ইনভেস্টারের লোকদেরও। এটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন, আরও একটু চোখ কান খোলা রাখবেন, মানে সকলের সমস্ত কাজকে গালমন্দ করবেন, এটা একটা প্রবলেম হয় ইস্টবেঙ্গল ফ্যানদের। আমি যেখানে টুইটারে লেখালেখি করি, বহুদিন ধরে একটা চ্যাট ফোরাম চলছে, অনেক দিন ধরে, 5-6 বছর তো হয়ে গেল। তো সেখানে অনেকে না প্রথমে ঘেটে যেত, বলতো এ একবার একে সমর্থন করে একবার ওকে সমর্থন করে, ব্যাপারটা কি? মানে প্রথমত তারা অনেকে ভাবতো এ এর থেকে টাকা খায়, 1 টাকা করে টাকা পায়, মানে আমি ফ্লাইটে করে ইন্ডিয়ায় যাই, গিয়ে 1 টাকা করে নিয়ে আসি একটা টুইটের জন্য, বা টিকিট পায়। আমি যাই কবার দেশে, একবার কি দুবার যেতে হয় ব্যক্তিগত কাজে। ম্যাচও দেখি হয়তো মানে মাঠে বসে, এখন দেখা, আগে তো যখন কলকাতায় ছিলাম, পড়াশোনা করতাম, থাকতাম, বড় হতাম, তখন তো প্রতিটা ম্যাচই দেখতে যেতাম। কিন্তু যবে থেকে বিদেশে থাকতে হয়, চাকরি করতে হয়, ওই যেরকম হয় বাকি যারা সমস্ত বিদেশে থাকে ইস্টবেঙ্গল ফ্যানদের ক্ষেত্রে,
যখন ছুটিতে যাই বা কোনো ব্যক্তিগত কাজে তখন দেখি ১টা-২টো ম্যাচ। সে ১টা-২টো ম্যাচের টিকিট নাকি আমার জোগাড় করতে হবে। যাকগে তো আমি যেটা চেষ্টা করি মানুষের কর্মের নিন্দে করতে বা তার ফিডব্যাক দিতে। মানুষ হিসেবে নয়। মানে একটা মানুষ ১০টা কাজ করবে তার মধ্যে হয়তো ৮টা ভালো কাজ করবে, ২টো বাজে কাজ করবে। সেটা ফ্যাক্ট। আপনাকে বলতে হবে এই ৮টা কাজ ভালো, এই ২টো কাজ খারাপ। বা কোনো মানুষ হয়তো ২টো ভালো কাজ করলো, ৮টা খারাপ কাজ করলো। সেক্ষেত্রে আপনাকে ওটাই বলতে হবে। ওই ২টো ভালো কাজের সময় বলতে হবে এই ২টো ভালো কাজ, এই ৮টা বাজে কাজ। ওই ব্ল্যাঙ্কেট কাউকে ভালো বা মন্দ বলবে না। যেমন ক্লাবকে বাঁচিয়েছে এটা ভালো কাজ করেছে অবশ্যই নিতুরা। এক লাইকওয়াইজ তার পরবর্তীকালে বা তার পূর্বে এই ক্লাবের যে ক্লাব চালানোর ব্যাপারে, টিম ফরমেশনের ব্যাপারে যে স্ট্র্যাটেজিক কারণ, এই ব্যাপারে প্রচুর বাজে কাজ করেছে। বা দুর্বল কাজ, বাজে কাজ একই। নিজে পিঠ বাঁচানো কাজ। এই যে বললে আমি আইএসএল প্রমাণিত বিদেশি চাই। কেন? তার কারণ তার মধ্যে কনফিডেন্স নেই। যে আমি একটা ভালো বিদেশিকে নিয়ে এলে সে যে ক্লিক করবে, সে কনফিডেন্স নেই। তাই সে বলছে একটা আইএসএল প্রমাণিত। আইএসএল প্রমাণিত মানে কি? সে ফেল করলে আমি নিজেকে জাস্টিফাই করতে পারবো না, আমি তো আইএসএল প্রমাণিত একটা কোচকে এনেছি। এই যে একই কথা, আইএসএল জয়ী একটা কোচকে এনেছি। তার আগে পরে কিছু বাছবিচার করলো না নিতুরা। কোয়াদ্রাতকে নিয়ে এলো, দেখলোই না যে ওর আগের মানে ওর ব্যাকগ্রাউন্ড কী। আইএসএল জয়ী একটা কোচ, এটা কোনো একটা ক্রাইটেরিয়া হতে পারে? একমাত্র একটাই ক্রাইটেরিয়া হতে পারে, ইউ আর ট্রাইং টু ডিফেন্ড ইউর সেলফ। যে আমি তো একটা আইএসএল জয়ী একটা কোচকে এনেছি, আমি তো একটা আইএসএল খেলা একটা স্ট্রাইকারকে এনেছি, তারপর সে ফেল করলো, ডাজেন্ট ম্যাটার। আমি তো আইএসএল জয়ী কোচ, আইএসএল প্রমাণিত প্লেয়ারকে এনেছি। তো এইভাবে করলে আপনি নিজেকে আত্মরক্ষা করতে পারবেন, ক্লাবটাকে রক্ষা করতে পারবেন না। যে ক্লাবটাকে আপনি রক্ষা করেছেন এই মেরো বা আপনার যে মারোয়ারি ব্যবসায়ীর হাত থেকে, বা সব মারোয়ারি ব্যবসায়ী তো খারাপ নয়, কিন্তু বেশিরভাগ খারাপ দুর্ভাগ্যজনকভাবে। যারা ধরুন আপনার যে জার্সিটা নিল, লোগোটা নিল, নিয়ে বাকি আপনার ঐতিহ্যটাকে, আপনার অতীতটাকে মুছে দিল, সেই ধরনের মারোয়ারি তো ভালো হতেই পারে না। তো আপনি তাদের হাত থেকে ক্লাবটাকে যেমন বাঁচিয়েছেন, তার পরবর্তীকালে আপনার লক্ষ্য হওয়া উচিত কী করে ক্লাবটাকে আপনি উন্নত করবেন। তা নয় আপনি নিজেকে বাঁচাচ্ছেন। প্রথমে ক্লাবকে বাঁচালেন, এখন নিজেকে বাঁচাচ্ছেন এই ভুলভাল সিদ্ধান্তগুলো নিয়ে। তো একটু মাথাটাকে ব্যবহার করুন। বাজেট তো বাড়ানো অবশ্যই দরকার, কিন্তু বাজেটের থেকেও বেশি দরকার হচ্ছে আপনার নিজের মাথাটাকে একটুখানি কাজে লাগানোর। সকলে ভালো থাকবেন।